আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নর্থ ইস্টের অনলাইন পেপার নর্থ ইস্টের একটা খবর নিয়ে দারুণ হইচই হচ্ছে বাংলাদেশে। যে যাদের ছাপা হয়েছে তাতে অনলাইন যে পোর্টালটা, ভারতবর্ষে ওই পোর্টালের কেউ দেখে না। ওটা আপনাদের ওখানেই খুব দেখা টাকা হয়, খুব চর্চা হয়। তো ওখানে একটা রিপোর্ট বেরিয়েছে যে এই যে রেজিম চেঞ্জের ব্যাপারে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছিল। এই খবরটা বেরোনোর পর আমি আপনাদের বারবার বলেছি যে প্রত্যেকটি খবরের উপরে প্রত্যেকটি চ্যানেল এবং নিউজ পোর্টাল এবং আপনার যত সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে সব কটা কিন্তু মনিটরিং করা হয়। এই মনিটরিং করতে করতে এখন এই নর্থ ইস্ট নিউজের এই খবরটি ভারতবর্ষের মনিটরিং অথরিটির কাছে পৌঁছেছে। তারা আতা পাতা সব খুঁজেছে। নর্থ ইস্টের একটা নিউজ পোর্টাল, এখন তাদের কপালে কি দুর্ভোগ হতে যাচ্ছে সেটা আমি পরে আসছি। আগে আলোচনা করি যে যারা যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বিরোধিতা করছে তাদের কার কি হাল হয়েছে। প্রথম বলি, 2024-এ যখন বিবিসি যখন আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে, বরাবরই তো বিবিসি ব্রিটিশ কোম্পানি হলেও বিবিসি কিন্তু আমেরিকান ডিপ স্টেটের ইশারায় চলে। তো ডিপ স্টেটের একটা অংশ কিন্তু ব্রিটেনও আছে। যখনই মোদির বিরুদ্ধে একটা তথ্যচিত্র তারা উপস্থিত করলো গুজরাটের দাঙ্গা নিয়ে, মোদিকে একদম কসাই বানিয়ে দিল। ওই যে মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নরেন্দ্র মোদী ক্লিন চিট নিয়ে বেরিয়ে এসেছিলেন। সিবিআই 16 ঘন্টা টানা জেরার পর সিবিআই যে তথ্য সুপ্রিম কোর্টকে দেয়, সুপ্রিম কোর্ট তার ভিত্তিতে একদম তাকে নির্দোষ প্রমাণিত করে ঘোষণা করে একটা রায় দেয়। তারপর সুযোগ মতো বিবিসির দপ্তরে আয়কর হানা, তারপরে নানান রকম ঝামেলা ঝঞ্ঝাট যত আছে, বিবিসি কিছুদিনের জন্য দরজাই বন্ধ করে দিল। দিল্লির দরজা বিবিসি বন্ধ করে দিল। তারপর আবার অনেক অনুরোধ উপরোধ করার পর তারপরে আবার দরজা খোলা হলো। আমাদের দেশীয় চ্যানেলগুলো যেগুলো আছে, ধরুন এই রবিশ কুমার, আমি বিভিন্ন সাংবাদিকের নাম বলছি, নাম করে করে বলছি, রবিশ কুমার, বরখা দত্ত, চৌধুরী, আপনার ওর নামটা ভুলে গেলাম, প্রথম নামটা সুধীর চৌধুরী, এরকম আরো অনেকে, তাদের লাইফ বরবাদ হয়ে গিয়েছে। বরবাদ মানে একদম বরবাদ হয়ে গিয়েছে। সুধীর চৌধুরী এক সময়তে জি নিউজে 9টার সময় একটা প্রোগ্রাম করতেন, প্রচুর দর্শক হতো। তেমনি রবিশ কুমার, তার ওই একই অবস্থা, বরখা দত্তেরও একই অবস্থা। তার থেকেও বড় ঘটনা, এনডিটিভি যিনি তৈরি করেছেন, প্রথম যিনি বানিয়েছিলেন এনডিটিভি, তার নাম হচ্ছে প্রণয় রায়। আপনারা সবাই শুনেছেন। প্রণয় রায় ছিলেন কংগ্রেসের লোক। কংগ্রেসের হয়ে প্রচার করতে গিয়ে প্রণয় রায়ের কি হলো, একদম প্রণয় রায়ের কোম্পানি, প্রণয় রায়ের হাতছাড়া হয়ে গেল। যিনি সিইও এবং মালিক ছিলেন ওই কোম্পানির, তিনি হয়ে গেলেন কোম্পানির বাইরে, এবং মুকেশ আম্বানি বা ওই আপনার
যেই হোক না কেন একটা বড় গোষ্ঠী ওটা কিনে নিল। এখন তাকে রাস্তা রাস্তায় ঘুরে আমরা যেটা করি ভোটের তার নিতে হচ্ছে, জনসাধারণের রায় নিতে হচ্ছে। এই অবস্থা হচ্ছে এদের। এবার নর্থ ইস্টের ক্ষেত্রে কি হতে পারে? দেখুন, আমি বলেছি, বারবার বলেছি যে আমাদের দেশে আইন কেউ মানে না, কিন্তু আইনের বেড়াজালে যদি আপনি একবার জড়িয়ে পড়েন আপনার কিন্তু আর মুক্তি নেই। আপনি আমাদের এখানে ফ্রি স্পিচ, আপনি যা খুশি আপনি নরেন্দ্র মোদীকে ধরে গালি দিন, কেউ আপনাকে কিচ্ছু বলতে যাবে না, কেউ বলবে না। নরেন্দ্র মোদী তারা টুইটও করবেন না, চুপ করে থাকবেন। কিন্তু যদি আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো চক্রান্ত বা কোনো ভুল তথ্য যদি আপনি পরিবেশন করেন তাহলে আপনার রক্ষা নেই, আপনার রক্ষা নেই। এই রবিশ কুমার থেকে আরম্ভ করে সুধীর চৌধুরী পর্যন্ত যাদের কথা আমি বললাম, তারা জেল থেকে হয়তো বেঁচে গেছেন, কিন্তু তাদের জীবন নষ্ট হয়ে গেছে, তারা আর ভবিষ্যতে করে কিছু খেতে পারেননি। এই নর্থ ইস্ট নিউজকে একটা রিজয়েন্ডার পাঠানো হচ্ছে, যে খবরটি তারা ছেপেছে ভারতকে কেন্দ্র করে। ভারত আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে, ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার রেজিম চেঞ্জ করেছে। বাংলাদেশের মানুষ যারা আজ আলোচনা করছে তারা কিন্তু একবারও চিন্তা করে দেখলেন না যে এই রেজিম চেঞ্জটা যদি করেই ভারত, ধরে নিলাম করেছে, যদি করে তাহলে ভারত কি পেল? আপনি সেখানেই না কিছু করবেন বা সেখানে কিছু ইনভেস্ট করবেন যেখান থেকে আপনি কিছু পাবেন। ভারত বাংলাদেশ অস্থির যখন হয়ে গেল, তাহলে কি হলো? ভারতবর্ষ অস্থির হয়ে গেল। কেউ জেনে শুনে নিজের দেশকে অস্থির করে? এই সামান্য ব্যাপারটুকু কিন্তু আপনার তথাকথিত সাংবাদিক এবং আলোচক এবং ইউটিউবারদের মাথায় ঢুকলো না। তারা লম্বা লম্বা তারা সমস্ত ইউটিউবে এই নিয়ে সমস্ত প্রতিক্রিয়া নিতে রয়ে গেল। যিনি করেছেন তিনি এর আগেও একটা রিপোর্ট করেছিলেন যে আওয়ামী লীগের এক নামী নেতার নাম করে একটা রিপোর্ট করেছিলেন। তারপর ফজলুর বাড়ি তার সঙ্গে একটা ইন্টারভিউতে ফজলুর বাড়ি যখন তাকে চেপে ধরেছেন যে আপনি ওনার সঙ্গে কথা বলেছিলেন, আপনি যে এইভাবে ওনাকে আপনি যে কাঠগড়ায় তুলে দিলেন, আপনি কথা বলেছিলেন, শেষে উনি বললেন না আমি কথা বলিনি। যিনি করেছেন তিনি, আমি নাম করছি না, কারণ আমি আর শত্রুতা বাড়াতে চাই না। এমনি আমার প্রতি একটা অংশের মানুষের এত ঘৃণা আছে, সেটা আমি কমেন্ট দেখলে বুঝতে পারি। তারা এই রিপোর্টটায় কিন্তু গুজব বললেন না। অথচ আমি যখন ওই 3 এপ্রিল যখন আমি বলেছিলাম 128 কোটি টাকায় শিশুদের টিকা বেঁচেছে আর 62 বিলিয়নে দেশ বেঁচেছে ইউনুস, সেই রিপোর্টটা দেখেছিল মাত্র 27,000 মানুষ। জানি এখন আপনাদের মানে কারেন্ট অবস্থা খারাপ, ভিউজ কমে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেখানেও আপনারা দেখবেন, আপনারা খুঁজে দেখবেন 3 এপ্রিল 2025, 1.5 মাস আগে, যেটা এখন আপনাদের আলোচনা হচ্ছে, এখন ইউনুস দেশ বেঁচেছে। আমি যেগুলো বলেছিলাম সেগুলোই কিন্তু হচ্ছে। আমি বলেছিলাম যে ইউনুস একদিন ওই কাঠগড়ায় উঠবে, ওই ফাঁসির দড়ি ইউনুসের গলায় চড়বে। ইউনুস যা করে যাচ্ছে
তার পাপের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, এটা তাকে ভোগ করতে হবে। আপনারা সাক্ষী আছেন, আমি বার বলে গেছি, আজকে সেই জায়গায় গিয়ে কিন্তু পৌঁছাচ্ছে। তার এসএফ নিরাপত্তা 6 মাসের জন্য, এটা হচ্ছে হলুদ কার্ড দেখানো, 6 মাসের জন্য তাকে তুলে নেওয়া, কমিয়ে দেওয়া হলো। এরপরে কি শুনছি বিদেশে আছে, ইউনুসি ফিরবেন? যদি ফেরেন তাহলে আর বেরোতে পারবেন না। বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়ে উনি ফেলেছেন, সেখানে একমত তার শাস্তি মৃত্যুদণ্ডই হতে পারে। তো যাই হোক, আমি নর্থ ইস্ট নিউজের ব্যাপারে আবার ফিরে আসি। নর্থ ইস্ট নিউজে এখন ভারতবর্ষ একটা রিজয়েন্ডার পাঠিয়েছে। সেই রিজয়েন্ডারের সঠিক যদি উত্তর না আসে, মানে সোর্স বলতে হবে, এমন নয় যে আমি সোর্স বলবো না, কারণ মানে আন্তর্জাতিক ব্যাপার নিয়ে আপনি যদি ভারতকে মেলাইন করার চেষ্টা করেন, ভারতবর্ষের কোর্ট কিন্তু সোর্স জানতে চাইবে, এবং ভারতবর্ষের তদন্তকারী সংস্থা তারা সোর্স জানতে চাইবে। সোর্স যদি আপনি বলেন না আমি উড়ো খবর পেয়েছিলাম, আমি অমুকের কাছ থেকে খবর পেয়েছিলাম, ও কিন্তু মানবে না। যার জন্য আমি সবসময়তে সোর্সের নামটা আমি বলে দিই, অথবা এমনভাবে বলি যাতে মানুষ বুঝতে পারে যে খবরটা ওইখান থেকে এসছে। আপনারা মনে করেন সব হচ্ছে গুজব, কিচ্ছু গুজব নয়। গতকালকে যে পরশুদিন যেটা বলেছি, তারেক রহমান বেশি দিন দেশে থাকতে পারবেন না, অনেক আগেও বলেছিলাম, কালকে বলেছি, পরশুদিন বলেছি, ক্ষমতা অন্যের হাতে দিয়ে উনি চলে যাবেন। চারদিক দিয়ে যা চাপ আসছে, 1.5-2 মাসের মধ্যে দেখবেন, তখন খবরটা তো পুরনো হয়ে যাবে। এখন তো এই মনে করিয়ে দেবো কি কি বলেছিলাম। 1.5-2 মাসের মধ্যে দেখবেন যে তারেক রহমান সোজা লন্ডন পাড়ি দিয়েছেন। কিভাবে পাড়ি দেবেন, কি হবে না হবে এখন তো আর বলতে পারবো না, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। আমি যেটুকু খবর পাই, যেটুকু বিশ্লেষণ করে আমার যেটা মনে হয়, আমি সেটাই বলি। তো তাতে আপনারা আমার ওপরে ঘৃণা বর্ষান। আমি জানি কাদের এত ঘৃণা, যাদের গায়ে লাগছে এই কথাগুলো, যাদের গায়ে লাগে তারাই আমাকে এই সমস্ত বাজে বাজে কথা বলেন। তো নর্থ ইস্ট নিউজে যিনি করেছেন, এবং নর্থ ইস্ট অনলাইন তো থাকবে না, আমি আজকে আপনাকে বলে দিলাম, আপনাদের ওটা আর থাকবে না, অথবা কোনো কড়া শর্তের মধ্যে দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। আর যিনি করেছেন তিনি যদি তদন্তকারী সংস্থার সামনে উপযুক্ত প্রমাণ না দিতে পারেন, তাহলে তার কপালেও কিন্তু অশেষ দুর্গতি আছে। আপনারা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন। এই খবরটাও গুজব বলে আপনারা চালিয়ে দিতে পারেন, কিন্তু কিছুদিনের মধ্যে দেখবেন এই খবরটা কতটা সত্যি হতে চলেছে। সবাই ভালো থাকবেন। তখনকার ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যেমন বলেছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ঠিক তেমনি ভাবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলছেন দেশে কোনো জঙ্গি তৎপরতা নাই, অথচ তারই পুলিশ বাহিনী সারা দেশে এই ধরনের একটা হাই অ্যালার্ট জারি করেছে এবং সবগুলো বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবার দেখেন তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, তারেক রহমান মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি আবার বলেছেন দেশে জঙ্গিবাদের একটা প্রবণতা আছে, কিছু মানুষ এর সঙ্গে জড়িত, মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে সরকার নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশে ঢাকার শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 8টি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। একটা জঙ্গি সংগঠন দেশের কি পয়েন্ট ইনস্টলেশন, রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য বিভিন্ন প্রক্রিয়ায় কৌশল গ্রহণ করেছে। এমন গোয়েন্দা তথ্য পুলিশের কাছে আসবার পর পুলিশ যেমনভাবে সেই রাষ্ট্রীয় নিরাপত্তা জন্য গুরুত্বপূর্ণ স্থান, সংসদ ভবন থেকে বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার থেকে শুরু করে শাহবাগের মোড় পর্যন্ত বিভিন্ন এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করেছে, তেমনি পুলিশের তরফ থেকে একটা বিশেষ চিঠি দিয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বলা হয়েছে যাতে তারা 8টি বিমানবন্দরে নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দফতরের ডিআইজি কামরুল আহসানের সই করা একটা দাপ্তরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার এই সতর্কতা জারি করা হয়েছে। এরপরেই গতকাল থেকে অর্থাৎ সোমবার থেকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে যে তারা বিমানবন্দরগুলোর যে নিরাপত্তা ব্যবস্থা তাকে সর্বোচ্চ পর্যায়ে বা হাই অ্যালার্ট পর্যায়ে নিয়ে গেছে। পুলিশ সদর দফতর থেকে পুলিশের সব ইউনিটে চিঠি দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মতো তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে যেমন এই সময়ে এই জঙ্গি হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, তেমনি আরো 5টি আভ্যন্তরীণ যে বিমানবন্দর সেসবেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এখন বাংলাদেশে কি জঙ্গি আছে কি নাই সেই নিয়েই কিন্তু 2024-এর 5ই আগস্টের পর থেকে একটা চরম ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। 2024-এর 5ই আগস্টের পর জুলাই আগস্ট আন্দোলনের সময় যেমন কারাগার ভেঙে জঙ্গি হিসেবে গ্রেফতারকৃত, শাস্তিপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত, এমনকি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিভিন্ন জঙ্গিদের বের করে নিয়ে আসা হয়েছে, তেমনি বিবিসি বাংলার একটি প্রতিবেদনে তাদের হিসাবেই বলা হচ্ছে যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষের হিসেবেই সেই সংখ্যাটি 2025 এপ্রিল পর্যন্তই 3 শতাধিক ছিল। একদিকে যেমন 2025-এর 5ই আগস্টের পর বলা হয়েছে যে জঙ্গি বলে দেশে কিছু নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সেটা বলেছেন, পুলিশ বিভাগের কর্তা ব্যক্তি সে কথা বলেছেন যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নাই। ঠিক তেমনি ভাবে যেমন ধরেন আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান রহমানী সাহেব, সেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হিসেবে অভিযুক্ত এবং কারাভোগ করা মুফতি জসিমউদ্দিন রহমানী, তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে আনসারুল্লাহ বাংলা টিম বলেই কিছু নাই এবং তিনি এরকম কোনো সংগঠনের সাথে জড়িত না। কাজেই এই যে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ থেকে শুরু করে আনসারুল্লাহ বাংলা টিম থেকে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া, আনসার আল ইসলাম, ইমাম মাহমুদের কাফেলা, হিজবুত তাহরির, হামজা ব্রিগেড, কেএনএফ, আল্লাহর দলের সদস্য, এরকম নানা নামে যে জঙ্গি সংগঠনের সদস্য বলে জঙ্গিবাদের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের আওয়ামী লীগ আমলে গ্রেফতার করা হয়েছিল এবং মামলা দিয়ে বিচারের সম্মুখীন করে দণ্ড দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছিল। 2024-এর 5ই আগস্টের পরে বলা হয় এ সবই ছিল নাটক, জঙ্গিবাদ বলে কিছু নাই। আসলে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যুক্ত যে রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে শায়েস্তা করতে আওয়ামী লীগ এই নাটক সাজিয়েছিল। এমনকি বিএনপির একেবারে কর্তা ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বলতে থাকেন যে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে হয়রানি করার জন্য এবং ভারতকে খুশি করার জন্য আওয়ামী লীগ এই জঙ্গি নাটক সাজিয়ে এসেছে। বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর এই অভিযোগ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকার সময় থেকেই, যে আওয়ামী লীগ এই জঙ্গি নাটকটি সাজিয়ে একদিকে ইসলামপন্থীদের শায়েস্তা করে, অন্যদিকে তাদের মিত্রদেশ ভারতকে খুশি রাখতে চায়। এখন বিএনপি
বিএনপি আমলে এসে এই যে বিএনপি সরকার গঠন করতে না করতে এমন একটা জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সেটা কেন হচ্ছে? বিএনপি সরকার কেন জঙ্গি নাটক সাজাতে যাচ্ছে? জঙ্গি নাটক তারা কোন রাজনৈতিক পক্ষকে শায়েস্তা করতে সাজাতে যাচ্ছে? আবারও জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর রাজনৈতিক নেতাকর্মীদের শায়েস্তা করা শুরু হবে, তাদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হবে। তাই এ ধরনের একটা জঙ্গি নাটক, জঙ্গি অ্যালার্ট সারা বাংলাদেশে পুলিশ দিয়ে দিল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করেছে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে এসব জায়গায় হামলা হতে পারে, নাকি পাকিস্তান গোয়েন্দা সংস্থা যে বাংলাদেশে এ তথ্য পাঠিয়েছে, গত বছর থেকেই পাঠাচ্ছে, গত বছর চারজন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন, ৩৫ জনকে একটি অভিযানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছিল। বাংলাদেশ থেকে তরুণেরা দলে দলে পাকিস্তানের তেহরিকে তালেবান পাকিস্তান এই সশস্ত্র নিষিদ্ধ জঙ্গি সংগঠনে যুদ্ধ করতে যাচ্ছে। পাকিস্তানের এই তেহরিকে তালেবান পাকিস্তান এই যে সশস্ত্র জঙ্গি সংগঠনটি, এটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে যুদ্ধ করে। আফগানিস্তান তালেবান আল কায়েদার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেখানে এখন বিমান বাহিনী থেকে দলে দলে যুদ্ধ করতে যাচ্ছে। সেই বিষয়টি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সূত্রে জানতে পেরে বিমান বাহিনীর ভেতরে রীতিমতো অভিযান পরিচালনা করতে হয়েছে এবং বিমান বাহিনীর 11 জন সদস্যকে গ্রেফতার করতে হয়েছে। ইত্তেফাক খবর দিচ্ছে যে 11 জন বিমান বাহিনীর সদস্যকে পাকিস্তানের তেহরিকি তালেবান পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে যাওয়ার জন্য প্রস্তুতির দায়ে আটক করা হয়েছে, তার মধ্যে 2 জনকে নাকি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তারা বিমানবন্দর দিয়ে পাকিস্তান যাওয়ার চেষ্টা করছিলেন, সেখান থেকে তাদের অফলোড করে গ্রেফতার করা হয়েছে। তবে সরকারের কোনো সংস্থা থেকে এখনো পরিষ্কারভাবে কিন্তু এসব বিষয়ে কিছু জানানো হয় নাই। এছাড়া পুলিশ গোয়েন্দা তথ্যের বিষয়ে যে চিঠিটি পুলিশের বিভিন্ন বিভাগে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার এবং সব জেলার পুলিশ সুপার সহ পুলিশের সব ইউনিটে পাঠিয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে, সেই চিঠিতে পুলিশ বলেছে যে সম্প্রতি তারা যে গ্রেফতার করেছে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদকে, তার সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই চক্রটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগের মুরাল থেকে বিভিন্ন বাহিনীর অস্ত্রাগার যে কোনো কিছু লক্ষ্য করে বড় ধরনের হামলা চালাতে পারে। এই খবর এখন পুলিশের কাছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আছে। পুলিশ তার চিঠিতে কিংবা সরকারের কোনো সংস্থা সংবাদ মাধ্যমকে বা জনগণকে জানায় নাই যে কোন জঙ্গি সংগঠন এই সময়ে সক্রিয় হয়ে উঠেছে। এটা কি পাকিস্তানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাওয়া তেহরিকি তালেবানের সদস্যরাই সক্রিয় হয়ে উঠেছে, নাকি অন্য কোনো নামে সংগঠিত হতে শুরু করেছে জামিনে মুক্তি পাওয়া, কারাগার ভেঙে বের করে নিয়ে আসা জঙ্গিরা? সে বিষয়টিতে এখনো তারেক রহমান সরকারের কোনো মন্তব্য শোনা যায় নাই। কারণ সংসদে যে পরিবেশ, সংসদের পরিবেশ দেখলে মনে হয় হামের টিকা, বিদ্যুৎ সমস্যা, জ্বালানি সমস্যা, ডিজেল সমস্যা, এগুলো থেকে শুরু করে এই যে সারা বাংলাদেশের কেপিআই গুলোতে এখন নিরাপত্তা জোরদার করতে হয়েছে, রেড অ্যালার্ট জারি করতে হয়েছে জঙ্গি হামলা হবে বলে, কিংবা এই যে বিমান বাহিনীর ভেতরে 11 জন সদস্য পাকিস্তান তালেবানে যোগ দিতে প্রস্তুত হচ্ছিল বলে গ্রেফতার হয়ে গেছেন, 2 জনকে অফলোড করা হলো বিমানবন্দর থেকে, কিংবা সেনা সদস্যদের সঙ্গে আটককৃত জঙ্গির যোগাযোগের তথ্য আছে পুলিশের কাছে, সেসব কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, সংসদে আলোচ্য বিষয় হতে পারে না। বরং বিএনপি সরকার এখনো যে এই জঙ্গি বিষয়টিকে কিভাবে ডিল করবে, মানে রাজনৈতিকভাবে কিভাবে এটাকে উপস্থাপন করলে ফায়দা পাওয়া যাবে কিংবা সামাল দেওয়া যাবে, সেটা বুঝতে পারছে না বলেই সম্ভবত একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি জুলাই সনদ বিষয়ে একের পর এক সংবিধান
প্রধান বিষয়ে বক্তৃতা দিয়ে যাচ্ছেন সংসদে, তিনি অবশেষে এই বিষয়টি নিয়ে একটি অনুষ্ঠানে কথা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে, এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন দেশে কোনো জঙ্গি তৎপরতা নাই। তার মানে 2025 সালে হোলি আর্টিজান হামলার নবম বছর পূর্তিতে তখনকার ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যেমন বলেছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ঠিক তেমনি ভাবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলছেন দেশে কোনো জঙ্গি তৎপরতা নাই। অথচ তারই পুলিশ বাহিনী সারা দেশে এই ধরনের একটা হাই অ্যালার্ট জারি করেছে এবং সবগুলো বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবার দেখেন, তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, তারেক রহমান মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি আবার বলেছেন দেশে জঙ্গিবাদের একটা প্রবণতা আছে, কিছু মানুষ এর সঙ্গে জড়িত, মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে সরকার নিয়ন্ত্রণ করবে। দেশে জঙ্গিবাদ নিয়ে দুটো এক্সট্রিম আলোচনা আছে বলে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন। তিনি বলেছেন একটা হলো বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, দুটোই ভুল বলে আমরা মনে করি। এই যে ডাক্তার জাহিদুর রহমানের আমরা আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আমরা, এ দুটো কি তাহলে আলাদা? দুই ধরনের সরকারের কথা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন দেশে কোনো জঙ্গি নাই, আর ডাক্তার জাহিদুর রহমান বলছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই কিংবা বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে। এই দুটো অবস্থানকেই আমরা ভুল বলে মনে করি এবং জঙ্গিরা যে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে সরকার নাকি সেটাকে নিয়ন্ত্রণ করবে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন যে দেশে জঙ্গি নাই, তাহলে সরকার ঠিক কিভাবে এই নিয়ন্ত্রণ আনবে বলে মনে করছে? দেখেন, বিএনপির জন্য রাজনৈতিক ফায়দা পেতে আওয়ামী লীগ আমলে যেমন এই যে জঙ্গি বলে কিছু নাই, জঙ্গি নাটক সাজায় আওয়ামী লীগ ভারতকে খুশি করতে আর ইসলামপন্থীদের দমন করতে, সেটা বলা রাজনৈতিকভাবে যতটা লাভজনক ছিল, এখন যখন দেশ পরিচালনায় এসেছে তখন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যখন বিমান বাহিনীর ভেতরে অভিযান পরিচালনা করতে হয়েছে এবং সেই অভিযানে শুধুমাত্র 11 জন আটক হয়েছে তাই নয়, সেনাবাহিনীর সঙ্গে এর যোগ থাকতে পারে বলে, মানে সেনাবাহিনীর ভেতরেও এর বিস্তার ঘটে থাকতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এরই মধ্যে বিমান বাহিনীর অনেক সদস্য তেহরিকে তালেবানে যোগ দিতে যুদ্ধে চলে গেছেন বলে জানা যাচ্ছে। এসব তথ্যকে পাশ কাটিয়ে যাওয়া মুশকিল। তারেক রহমান সরকারের পক্ষে এই সবের উত্তর না খুঁজে একদিকে যেমন সরকারে টিকে থাকা, শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন হবে, তেমনি কঠিন হবে তাদের পক্ষে এসবকে উস্কে দিয়ে আন্তর্জাতিক পক্ষগুলোকে সন্তুষ্ট রাখা। মানে হিজবুত তাহরির কিংবা আল কায়েদা, আইএস এর সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোকে বাড়তে দেওয়ার অভিযোগেই কিন্তু ইউনূস সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্র পশ্চিমা দেশগুলোর গুরুতর দূরত্ব সৃষ্টি হয়েছিল। কাজেই তারেক রহমান সরকারকে সেসবে কর্ণপাত করতে হচ্ছে। আবার জঙ্গি নাটক ঘটিয়ে, মানে এই জঙ্গিরা যারা কিনা কারাগার ভেঙে জামিন পেয়ে মাসের পর মাস ধরে মুক্ত আছেন, সংগঠিত হচ্ছেন, কেরানীগঞ্জে বোমা বানাচ্ছেন, শরীয়তপুরেও বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে, এসব ঘটনা যখন ঘটছে তখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিংবা গণ আন্দোলনের হুমকি দিচ্ছে যে পক্ষটি, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো, জামায়াতে ইসলামী সহ, তাদেরকে শায়েস্তা করতেই যে নতুন সরকার, তারেক রহমান সরকার এই জঙ্গিবাদ দমনের উদ্যোগ নেবে না কিংবা জঙ্গি নাটক সাজিয়ে বসবে না, তাই বা কে বলতে পারে?